আসসালামু আলাইকুম। বিশ্বকাপের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে স্বাগত সবাইকে। আরসিটিভি আয়োজিত আজকের ম্যাচ বিশ্লেষণ টক শোতে পৃষ্ঠপোষকতায় রয়েছে আনান সিটি, আর সাথে আমি আছি মোহাম্মদ হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। আর আমি মান্তাসা মাগফিরা। এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার সাইদুর রহমান স্যার, অধ্যাপক এবং চিফ কনসালটেন্ট আইসিইউ অ্যান্ড অ্যানেস্থেশিয়া, এবং ডাক্তার কামরান মেহেদি স্যার, সহকারী অধ্যাপক কমিউনিটি মেডিসিন বিভাগ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ। আজ আমরা আলোচনা করব ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ নিয়ে। আজ মাঠে মুখোমুখি হয়েছিল ফুটবল বিশ্বের অন্যতম সফল দল ব্রাজিল এবং ইউরোপের কঠিন প্রতিপক্ষ স্কটল্যান্ড। ম্যাচ শেষে স্কোরবোর্ড বলছে একটিই গল্প, ব্রাজিলের পূর্ণ আধিপত্য। ব্রাজিল 3 এবং স্কটল্যান্ড 0। ম্যাচ জুড়ে ব্রাজিল দেখিয়েছে আক্রমণের ধার, মাঝ মাঠের নিয়ন্ত্রণ এবং রক্ষণভাগে দৃঢ়তা। স্কটল্যান্ড ম্যাচ জুড়ে চেষ্টা করেও ব্রাজিলের সঙ্গে তাল মেলাতে পারেনি তাদের সৃজনশীলতা এবং অভিজ্ঞতার লড়াইয়ে। আজকে আমরা বিশ্লেষণ করব ব্রাজিলের জয়ের মূল রহস্য কী ছিল, স্কটল্যান্ড কিভাবে পিছিয়ে পড়েছে এবং এই ফলাফল গ্রুপ সি এর সমীকরণকে কিভাবে বদলে দিতে পারে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। শুরুতে যেতে চাচ্ছি গেস্টদের কাছে। আমি দুইজন গেস্টের কাছে জানতে চাচ্ছি প্রথমার্ধের খেলার ব্রাজিল এবং স্কটল্যান্ডের তাদের কৌশল কেমন ছিল। ধন্যবাদ। আনান সিটি কর্তৃক আয়োজিত এই বিশ্লেষণমূলক যে বর্তমানে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী ইভেন্ট যেটা চলছে সেটা হচ্ছে বিশ্বকাপ ফুটবল। আনান সিটিকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। খেলার কৌশল আসলে বড় যে কিছু দল আছে যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, এদের সাথে প্রতিপক্ষরা সবসময় একটু ব্যাকফুটে চলে যায়, তারা ডিফেন্সিভ হয়ে যায় নিজেরাই। কিন্তু ব্রাজিলের মতো একটা অ্যাটাকিং দলের সামনে শুধু ডিফেন্স নিয়ে থাকলে কিন্তু পারা যায় না। সেই জন্যেই খেলার নিয়ন্ত্রণটা ব্রাজিলের হাতেই প্রধানত ছিল, আমরা লক্ষ্য করেছি। এবং ঠিক সেই আক্রমণাত্মক খেলা দিয়েই ব্রাজিল কিন্তু তাদের জয় ছিনিয়ে নিয়েছে এবং পুরো প্রাধান্যটাই ছিল ব্রাজিলের হাতে প্রথমার্ধে, আমরা লক্ষ্য করেছি। খেলাটি স্যার কিন্তু প্রথমার্ধে 2-0 গোলে এগিয়েছিল ব্রাজিল। হ্যাঁ, প্রথম গোল হয়েছিল 7 মিনিটের মাথায়, 7 মিনিটে, দ্বিতীয়টা 60 মিনিটে বোধহয়, দ্বিতীয়টা হলো এক্সট্রা টাইমের। জি, প্রথমার্ধের এক্সট্রা টাইমে। জি, ব্রাজিল কখনোই তারা নিজেদের আক্রমণাত্মক খেলা থেকে পিছিয়ে আসেনি কখনোই। আমরা অন্যান্য খেলাতেও দেখেছি ব্রাজিল সবসময় আক্রমণাত্মক খেলার মধ্যেই থাকে এবং এটা তাদের মানে স্ট্র্যাটেজি হচ্ছে এইটা, খেলার স্ট্র্যাটেজি তারা আক্রমণ করেই জিততে হবে এরকম একটা মানসিকতা থাকে। অতীতেও আমরা দেখেছি ব্রাজিলের খেলার মধ্যে এই আক্রমণাত্মক মনোভাবের প্রাধান্য এবং সেখান থেকে তারা এই যে প্রথমার্ধের 2 গোলে তারা প্রথম গোলের পরে কিন্তু সবাই একটু অনিশ্চিত থাকে যে প্রতিপক্ষ যদি আরও একটা গোল করে ফেলে তাহলে সমান সমান হয়ে গেল, কিন্তু সেকেন্ড গোল যখন হয় তখনই কিন্তু মোটামুটি ভাগ্যটা নির্ধারণ হয়ে যায় এবং তাই হয়েছে আসলে। আমরা আবার কামরান স্যারের কাছে যেতে চাই, স্যারের মতামত জানতে। ধন্যবাদ আজকের এই বিশ্বকাপ 2026-এর এই ম্যাচ পরবর্তী আলোচনায়। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আনান সিটি এবং আরসিটিভি কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আনার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার প্রতিদ্বন্দ্বী উনি যে ব্রাজিলের সাপোর্টার, উনি তার জার্সি গায়ে এটা প্রমাণ করছেন। এবং আমি শুধু এখানে একটা কথাই বলতে চাই যে স্যার একটা সুন্দর কথা বলছেন যে ব্রাজিল, আর্জেন্টিনা এই দলগুলো যখন খেলে তখন প্রতিপক্ষ স্বভাবতই একটা নার্ভাসনেসে ভোগে এবং যার ফলাফল হয়তো বা আমরা আজকের ম্যাচেই দেখতে পারছি যে ব্রাজিল যে প্রথম গোলটা করছে এটা কিন্তু তাদের ডিফেন্সিভ খেলোয়াড়দের ভুলের কারণেই তারা গোলটা খেয়েছে। ইভেন যে দ্বিতীয় গোলটা আমরা যদি একটু খেয়াল করি, মাত্রই তো আমরা কয়েক ঘন্টা আগে খেলাটা দেখলাম, সেখানেও কিন্তু মনে হচ্ছে যে স্কটল্যান্ড যদিও ইউরো অঞ্চলের একটা শক্তিশালী দল, কিন্তু আসলে স্যারের সঙ্গে এই বিষয়ে আমি একান্তই একমত যে বড় দলগুলোর বিপক্ষে আসলে একটা
একটা ফ্যাক্টর কাজ করে। তো সেটাই মনে হচ্ছে যে ফার্স্ট হাফে আমরা দেখেছি যে স্কটল্যান্ড অনেকটা এলোমেলো ছিল এবং বিশেষত ডি বক্সের মধ্যে তারা কেন জানি গুলিয়ে ফেলতেছিল, এবং এই সুযোগটাই ব্রাজিলের যে প্রথম 2টা গোল দিয়েছে ভিনিসিয়াস, সেইটা সর্বোচ্চ সদ্ব্যবহার করছে ডিফেন্সিভ ভুলের কারণে। তারপরেও ব্রাজিল দলকে ধন্যবাদ যে তারা অনেক দিন পর একটা ভালো খেলা উপহার দিচ্ছে এবং আমরা আশা করি সামনের দিন হয়তো বা আরও আমরা ভালো খেলা দেখতে পারবো। অনেক সময় ম্যাচের একটি গোলই পুরো খেলার গতিপথ বদলে দিতে পারে। সেখানে প্রথমার্ধের দ্বিতীয় গোলের পরে স্কটল্যান্ডের সামনে ছিল দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এরপর আমরা জানতে চাইব ডাক্তার সাইদুর রহমান স্যারের কাছে, স্যার আপনি কি মনে করেন স্কটল্যান্ডের পক্ষে কি দ্বিতীয়ার্ধে আসলেই ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল? আসলে খেলাধুলায় যে কোনো সময় একটা মোড় ঘুরে যেতে পারে, সুতরাং কখনোই বিষয়টাকে হালকা করে, মানে যারা প্রফেশনাল ফুটবল খেলে বা অন্য খেলাধুলা করে, কখনোই প্রতিপক্ষকে দুর্বল মনে করতে নাই। ব্রাজিল ঠিক সেইভাবেই ছিল, যাতে তাদের ডিফেন্স, তাদের অফেন্স, অ্যাটাকিং যে প্লেয়ারগুলি ছিল তারা দুটো দিকেই মেনটেন করে খেলেছে। তার ফলে স্কটল্যান্ডের চেষ্টাটাও যথেষ্ট ভালো ছিল, চেষ্টা করেছে তারা সেখান থেকে ফিরে আসতে, কিন্তু ব্রাজিলের কঠিন অবস্থানের কারণে তারা সেটা পেরে ওঠে নাই। এটাই বোধহয় হয় অনেক সময়, যে যখন প্রথমার্ধে 2টো গোল হয়ে যায় তখন প্রতিপক্ষ দলটা একটু দুর্বল হয়েই যায়, আর যারা আগে থেকে একটু এগিয়ে আছে তাদের মনোবলটাও বেড়ে যায় সেই সাথে। সুতরাং সেই বর্ধিত মনোবলকে ভেঙে ফেলা খুব সহজ হয় না, আর সেটাই হয়েছে গতকালকের ম্যাচে। তবে তারপরেও আমার মনে হয় এখানে আমার যেটা একটা অবজারভেশন ছিল আজকের খেলায়, যে ব্রাজিলিয়ান যে সাম্বা যে কথাটা আমরা বরাবরই বলি ফুটবলের ক্ষেত্রে, আমরা মনে হচ্ছে তার এখনও ছিটে ফোটা দেখতে পাচ্ছি না। এবং স্যার আপনি খেয়াল করে থাকবেন যে আমরা বলে থাকি যে এই মুহূর্তে ব্রাজিলিয়ান দলের প্রাণভ্রমরা হচ্ছে নেইমার কিন্তু দ্বিতীয়ার্ধে যুক্ত হলেও আমরা কিন্তু সেই গতিময়তাটার কিন্তু একটা অভাব দেখতেই পাচ্ছি। কাজে আমার মনে বলতে হচ্ছেই স্যার আপনার টিমকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে, কারণ নকআউট পর্বে কিন্তু এইরকম ভুলের এবং একটা যে উজ্জীবিত করা ক্ষমতা, যেমন আমরা যদি জার্মানির একটা খেলার এখানে উদাহরণ দিই এবারে বিশ্বকাপে, তাদের যে বদলি খেলোয়াড়টা এবারে নেমে যে 2টা গোল করে টিমটাকে ওই মুহূর্তে যে একটা বিপদ থেকে বাঁচিয়ে পূর্ণ 3 পয়েন্ট দিয়েছিল, সেটা কিন্তু আজকে আমরা অনেকটা আশা করতেছিলাম। যদিও প্রথমার্ধে ব্রাজিল 2-0 গোলে এগিয়েছিল, কিন্তু আমরা আশাবাদী ছিলাম যে হয়তো বা নেইমার নামার পর আমরা কিছুটা ঝলক দেখতে পারবো। কিন্তু স্যার দুঃখিত আমি বলতে বাধ্য হচ্ছি, নট অ্যাজ এ ব্রাজিলিয়ান সাপোর্টার, অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে আমরা কিন্তু এখানে একটা ঘাটতি দেখতে পাচ্ছি। আমি এই প্রেক্ষিতে আরেকটু যোগ করতে চাই, যে আমার কলিগ ডাক্তার কামরান খুবই সঠিক কথা বলেছে। তবে আমার মনে হয় যে আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, এরা কিন্তু সবাই স্টার প্লেয়ার, প্রত্যেকটা দলের স্টার প্লেয়ার। যে কয়টা টিম এসছে কাউকেই খাটো করে দেখার সুযোগ নাই, যে কেউ যে কোনো সময় উদ্ভাসিত হতে পারে। কিন্তু আমরা দেখেছি অতীতে যে একটা প্লেয়ার যখন তার সময়টা শেষ হয়ে গেছে খেলার, তারপর থেকে সেই টিমটা কিন্তু ব্যাকফুটে চলে গেছে, তাদের ডাউনফল শুরু হয়েছে। আমি যদি চোখের সামনে দেখি, সেদিক দিয়ে আর্জেন্টিনা একটু ব্যতিক্রম, তারা এখনও সেটা ধরে রেখেছে। কিন্তু যেমন পেলে যখন থেকে খেলা ছেড়ে দিয়েছেন, তারপর থেকে রোনালদো যখন খেলা ছেড়ে দিয়েছে, তারপর থেকে ব্রাজিল দল একটু গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং। যে এরকম পৃথিবীর অনেক দেশে হয়েছে, কিছু কিছু স্টার প্লেয়ার যখন তাদের খেলোয়াড় জীবন শেষ করেছেন তখন সেই টিমটা একটু নিষ্প্রভ হয়ে গেছে। আমার মনে হয় ব্রাজিলের সেই ক্রান্তিকালটা এখন যাচ্ছে, এবং অচিরেই ব্রাজিল সেই ক্রান্তিকালটা কাটিয়ে উঠতে পারবে। যেমন আমি একটু বলতে পারি কি নিজের, যেমন আমি 18 সালে ব্রাজিলে গেছিলাম, সেখানে আমি দেখলাম যে সেই বিখ্যাত স্টেডিয়াম মারাকানা স্টেডিয়াম, যেখান থেকে ব্রাজিলের বা পৃথিবীর অনেক দেশের ফুটবলাররাই ওই স্টেডিয়ামে খেলে উঠে আসছে। তো সেটা এখন একটা মিউজিয়াম, মারাকানা স্টেডিয়াম, খেলাও হয় কিন্তু এখন মিউজিয়াম, বিশাল কমপ্লেক্স নিয়ে একটা মিউজিয়াম। সেখানে পৃথিবীর সব বড় বড় খেলোয়াড়দের ছবি এবং পায়ের ছাপ, ছবিটা উপরে ওয়ালের সাথে, নিচে তাদের পায়ের ছাপ, আর পিছন দিকে পেলের জন্য একটা সিংহাসনের মতো জায়গা চেন দিয়ে ঘিরে করা আছে, ওইটা হচ্ছে ফর পেলে।
তো পেলেকে তারা এরকম সম্মান করে এবং অনেকে ওখানে বসে ছবি টবি তোলে, আমারও ছবি আছে ওখানে বসে। তো এই যে ব্রাজিলের রক্তে যে ফুটবল, এই ফুটবল এই রক্তের থেকে কখনো মিশবে না আমার মনে হয়, এবং আবার ব্রাজিল উঠে আসবে সেই ক্রান্তিকাল থেকে। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। আমি জানতে চাচ্ছি দুইজন স্যারের কাছে যে ব্রাজিল 2026 বিশ্বকাপের জয়ের ছন্দে আছে কিনা। সাইদুল স্যার, আপনি বলবেন। জয়ের ছন্দ বলতে আমরা যদি প্রথম ম্যাচ থেকে দেখতে দেখতে আসি, ব্রাজিল উত্তরোত্তর উন্নতি করছে, কিন্তু যেমন প্রথম ম্যাচে মরক্কো বরাবরই, আমরা যখন ছোট ছিলাম তখন থেকেও দেখেছি মরক্কো কিন্তু খুব একটা শক্তিশালী দল ছিল, খুবই শক্তিশালী দল ছিল ইউরোপে, মরক্কো আফ্রিকায়। মরক্কো একটা শক্তিশালী প্রতিপক্ষের এগেনস্টে প্রথম ম্যাচে ব্রাজিল ড্র করে, আমরা বরং একটু হতাশ হয়েছিলাম সেই সময়। কিন্তু র্যাঙ্কিংয়ের দিক দিয়ে ব্রাজিল আর মরক্কো খুব কাছাকাছি অবস্থানে এখন। পরবর্তী ম্যাচে হাইতি যদিও ফিজিক্যাল ফিটনেস তাদের যথেষ্ট ভালো, কিন্তু ফুটবল টেকনিকের ট্যাকটিক্সের দিক দিয়ে তারা অতটা উন্নত নয়, তার ফলে ব্রাজিলের সেই কৌশলের কাছে তারা দাঁড়াতে পারেনি। তৃতীয় ম্যাচে আমরা ব্রাজিলের আরও একটু উন্নতি দেখলাম, খেলার আরও একটু উন্নতি, সেটা বোথ ইন ডিফেন্স অ্যান্ড অ্যাটাকিং দুটো ক্ষেত্রেই। তো সেদিক দিয়ে আমি কখনোই আশাহত হই না ব্রাজিলকে নিয়ে, যে বলি যে আমি জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। সবসময় আমি আশাবাদী যে ব্রাজিল উত্তরোত্তর আরও ভালো করবে, যদিও সামনের খেলাগুলো আরও কঠিন প্রতিপক্ষের সাথে হবে। এই গ্রুপ ম্যাচের খেলা এখানে কার থেকে এখানে কিছু দুর্বল কম্পারেটিভ, প্রত্যেকেই শক্তিশালী দল যারা বিশ্বকাপে খেলতে আসে, কিন্তু তার মধ্যেও কিছু পার্থক্য থাকে কম বেশি। কিন্তু পরের দিকে যত এগোবে তত কিন্তু প্রতিপক্ষ শক্তিশালী হতে থাকবে। সেই দিক দিয়ে ব্রাজিলকে আরও উন্নতি করতে হবে বিশ্বকাপের, যদি তারা আশা করে বা আমরাও আশা করি যে ব্রাজিলই বিশ্বকাপ জিতুক, প্রতিবারই আশা করি, এবারও করছি, কিন্তু ব্রাজিলকে সেই অবস্থানে যেতে হবে সামনের কঠিন প্রতিপক্ষকে পরাজিত করে। আমরা যদি একটু খেয়াল করি যে স্যারের কথার সঙ্গেই, যে আসলে প্রশ্নকারী আমাদের দুজনকে যে প্রশ্নটা করেছেন যে ছন্দ, আসলে আমরা যদি প্রথম খেলাটা দেখি ব্রাজিল এবং মরক্কো, একসময় কিন্তু ব্রাজিল সমর্থকদের বুকে কাঁপুনি ধরে গেছিল যে মনে হয় আজকের ম্যাচটা মনে হয় মরক্কোই জিতে যাবে, শেষের দিকে অনেকটা ওই অবস্থাই ছিল। আর হাইতি, আমার স্যার নিজেও বলেন যদিও বিশ্বকাপে কোয়ালিফাইগুলো হয় অঞ্চল ভিত্তিক, সেই হিসাবে নো ডাউট হাইতি সেই অঞ্চলের একটা শক্তিশালী দল, কিন্তু বিশ্বকাপের আসর হিসেবে যদি আমরা চিন্তা করি, হাইতি আসলে ওইভাবে খুব শক্তিশালী একটা দল বলবো না। বাট সেখানে আমার যেটা প্রত্যাশা ছিল, কারণ আমার একটা ব্যক্তিগত দল থাকতেই পারে, কিন্তু আমরা চাই একটা ফুটবল, গতিময় ফুটবল, আর সেখানে যদি ব্রাজিল, ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন এদের নামগুলো আসে, তখন আমাদের প্রত্যাশা স্যার আসলে বেড়ে যায়। সেই অর্থে ইভেন যদি আজকের খেলাটা আমরা করি, যেটা আমি প্রথমেই বললাম যে হয়তো বা ব্রাজিল বড় দল দেখেই স্কটল্যান্ড, আমার মনে হয় গোলটা যদি ব্রাজিল 10-15 মিনিটের মধ্যে দিতে না পারতো, তাইলে হয়তো আজকের রেজাল্ট অন্যরকম হতে পারতো। তারা লাকিলি ডিফেন্সের যে ভুলের কারণে যে 7 মিনিটে যে গোলটা দেয়, এটাই স্যার আমার কাছে মনে হয়েছে একটা টার্নিং পয়েন্ট, যে ব্রাজিল একটা রিকভারি করার স্কোপ পাইছে। বাট আমরা যদি মেইন প্রশ্নটার দিকে আসি, তাহলে স্যার এখানে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। ব্রাজিলের যে ছন্দ, সেটা আমি আশাহত। ইভেন নেইমার নামার পরও যে একটা আশা করেছিলাম যে কয়েকটা ঝলক দেখব, সেটাও কিন্তু এই মুহূর্তে আসলে ওইভাবে চোখে পড়েনি। কারণ আবেগ দিয়ে তো স্যার খেলা চলে না, এখানে প্র্যাকটিক্যালি খেলাটা করতে হবে খেলোয়াড়দের। আপনি বা আমরা হয়তো বা ভালো খেলা চাবো, তবে সামনের দিকে যেহেতু দিন দিন কঠিন প্রতিপক্ষই আসবে, তবে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। তারপরও স্যার ব্রাজিল টিমের প্রতি শুভকামনা রইল, দেখা যাক সামনে তারা কেমন করে।
আসলে হয় হয় কি খেলাটা, যেমন আমরা যদি মনে করি সেই 1982 সালে সেই বিশ্বকাপটা মনে আছে কিনা কারো, ইটালির সাথে খেলা, ব্রাজিল যে এত ভালো খেলেছে, ওই খেলাটা ছিল ব্রাজিলের সর্বকালের ভালো খেলাগুলির মধ্যে একটা, কিন্তু সেই ইটালির কাছে ব্রাজিল হেরে যায়। মানে ইটালিয়ানরাই দুঃখ প্রকাশ করে, এই জন্য আমার মনে আছে সেই ইতিহাসটা। তো সেই জন্যে আসলে ফুটবল হচ্ছে গোলের খেলা। যতই ভালো খেলুক না কেন, গোল না করতে পারলে তো সেটা লাভ নাই। তো সেই জন্যেই ব্রাজিলকে আমি ডাক্তার কামরানের সাথে একমত যে ব্রাজিলকে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। তাদের আসলেই তাদের সেই আগের ছন্দ এখনও ফিরে আসে নাই। এর পরবর্তীতে তাদের চেষ্টা বা সঠিকভাবে যদি খেলতে পারে, সেই অ্যাটাকিং ডিফেন্স যদি কোচ এবং ক্যাপ্টেনের সমন্বয়ে সঠিকভাবে তারা সাজাতে পারে, তাদের সামনে যে আশা করার মতো কিছু নাই তা না। তারা সবসময়ই প্রত্যেকটা বিশ্বকাপেই ব্রাজিল কিন্তু বিশ্বকাপের দাবিদার হিসাবেই খেলতে আসে। পায় কিনা সেটা পরের কথা, তাদের খেলার উপরে নির্ভর করে সেটা। এ পর্যন্ত বিশ্বকাপের গতিপথ যেরকম যাচ্ছে, আমরা এটা ধারণা করতেই পারি যে নকআউটের কোনো এক পর্যায়ে হয়তো ব্রাজিল এবং আর্জেন্টিনা সম্মুখীন হতে পারে। এক্ষেত্রে আমরা দুইজন স্যারের কাছে জানতে চাইব যে স্যার, আপনি আর্জেন্টিনা নিয়ে কতটুকু আশাবাদী, এবং স্যার আপনি ব্রাজিল নিয়ে কতটুকু আশাবাদী? আসলে এটা একটা কঠিন প্রশ্ন আমি বলবো, কিন্তু ইন দি নিয়ার পাস্ট আমরা যদি দেখি, বিশ্লেষণ করি কিছু খেলা ব্রাজিল আর্জেন্টিনার, সেদিক দিয়ে আর্জেন্টিনা অনেক ভালো ফর্মে আছে ব্রাজিলের তুলনায়। কিন্তু ব্রাজিলকেও তো ফেলে দেওয়ার মতো নয়, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তা ওই যে বললাম, তাদের সাথে অন্যান্য দলগুলি একটু ব্যাকফুটে থাকে। আর্জেন্টিনা যদিও তা নয়, আর্জেন্টিনা অনেক ভালো ফর্মে, তারা সংঘবদ্ধ ফুটবল খেলে। কিন্তু ব্রাজিলকেও আমি একেবারে ফেলে দিতে চাই না, কিন্তু বর্তমান অবস্থায় আর্জেন্টিনা ভালো ফর্মে আছে এবং এখানে আমি চাইবো ব্রাজিলই জিতুক, কিন্তু হয়তো তা হবে না। আর্জেন্টিনার ফর্ম হিসাবে আর্জেন্টিনাই হয়তো প্রাধান্য পাবে এখানে। আমরা দেখতেই পাচ্ছি আসলে আমার প্রতিপক্ষ স্যার কেন জানি মানে একটা অ্যাডভান্সেই তার পরাজয় মেনে নিতে চাচ্ছেন। তবে স্যার একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আমরা যদি কোপা আমেরিকা দেখি আর যদি ওয়ার্ল্ড কাপ দেখি, যদিও কোপা আমেরিকাতে আর্জেন্টিনা সবচেয়ে সফলতম একটা দল, কিন্তু আমরা কোপা আমেরিকাতে দেখছি যে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচগুলোর মধ্যে কিন্তু ব্রাজিলের দিকেই পাল্লাটা ভারী। আবার যদি বিশ্বকাপের কথাগুলো আসে, কারণ এটাই তো হচ্ছে বৈশ্বিক মাপকাঠি, কোপাটা হচ্ছে একটা রিজিওনাল টুর্নামেন্ট। বিশ্বকাপে এসেদেরকে স্যার নিজেই বলে ফেলছেন আমার কথাটা। এখানে আসলে আমরা দেখছি যে বিশেষ করে নকআউট পর্বে এ পর্যন্ত যে কয়বারে, আমার এই মুহূর্তে সঠিক মনে পড়ছে না, ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে, সেখানে কিন্তু আর্জেন্টিনাই সফলকাম দল হিসাবে আসছে। কাজেই আমি আর্জেন্টিনার একজন সাপোর্টার হিসাবে আমি চাবো তাদের এই জয়ের দৈরথ ধরে রাখ। তবে এটাও ঠিক যে আমি চাবো যে এই দৈরথটা যেন একদম শেষের দিকে আসে, কারণ ক্রিকেটে যেমন ভারত পাকিস্তান, ফুটবলে স্বভাবতই আর্জেন্টিনা ব্রাজিল। আমি চাই না যদি মুখোমুখি একান্তই হতে হয়, এটা যেন ফাইনালি হয়, তাহলে হয়তো একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুর্নামেন্ট ইন দ্য আর্থ হবে। তবে আমি বরাবরই আমার দলের ব্যাপারে আশাবাদী যে আমার দল এ পর্যন্ত যেটা খেলে আসছে, যে লিওনেল মেসি তার যে প্লে মেকার এবং একই সঙ্গে যে গোল মেশিন হিসাবে এ পর্যন্ত কাজ করে আসছে, এখন পর্যন্ত সব অ্যানালিস্টরা বলছেন যে আর্জেন্টিনার মিডফিল্ড ওয়ান অফ দ্য বেস্ট ইন দিস ওয়ার্ল্ড কাপ। আর সর্বোপরি আমাদের যে দুর্ভেদ্য চীনের প্রাচীর হিসাবে আমাদের যে মার্টিনেজ আছেন, সেখানে আমাদের একটা ভরসার একটা স্থান থেকেই যায়। তো আমরা আশাবাদী যে আমরা সামনের দিনে আর্জেন্টিনা আরও ভালো খেলা দেখতে পারবো। আমি সেটা সেই সূত্র ধরেই বলতে চাই যে আসলেই এই মুখোমুখিটা যেন শেষের দিকেই হয়, তা না হলে আর্জেন্টিনা বা ব্রাজিল যে কোনো একটা দল যদি শুরুর দিকেই এই বিশ্বকাপের এই আসর থেকে ছিটকে পড়ে, তাহলে কিন্তু আমি 100% শিওর যে দর্শকরা হতাশ হয়ে পড়বে। তো তারা খেলার প্রতি সেই আকর্ষণটা আর বোধ করবে না, সে ব্রাজিলের সমর্থকই হোক আর্জেন্টিনারই হোক। খেলার জৌলুসটা, খেলার সৌন্দর্যটা অনেকাংশেই হ্রাস পাবে।
সেই জন্য আমি আমার প্রতিপক্ষ ডাক্তার কামরাজের সাথে সহমত পোষণ করছি যে যদিও তারা মুখোমুখি হতেই হয়, এটা যেন একদম শেষে গিয়েই হয়, যাতে খেলার আকর্ষণটা শেষ পর্যন্ত থাকে। থাকে স্যার। জি কারণ আমার মনে আছে একবার যে আর্জেন্টিনা সেবারও একেবারে খুবই ভালো ফর্মে ছিল, কিন্তু যুগোস্লাভিয়ার সাথে তারা হেরে গেল। জি 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 যুগোস্লাভিয়া কিন্তু একসময় তাদের 4টা ভাগে ভাগ হয়ে গেল দেশটা, একসময় কিন্তু যুগোস্লাভিয়া যখন একসাথে ছিল, ইট ওয়াজ এ ভেরি স্ট্রং টিম। কিন্তু আর্জেন্টিনা আরও স্ট্রং, কিন্তু তাদের কাছে তারা হেরে গেল। কিন্তু সেই 4টা ভাগ হওয়ার পরেও ক্রোয়েশিয়া কিন্তু একটা খুব শক্তিশালী দল। দল এসে এইরকমই হয় ফুটবলে বা খেলায়, এরকমই হয় যে আমরা চাই যেন খেলার আকর্ষণটা বজায় থাকুক এবং আমরা যেন খেলার প্রতি আকর্ষিত হই, এবং এই খেলাটা যেন বন্ধুত্বের মধ্যেই থাকুক। আসলে আর্জেন্টিনা ব্রাজিল কিন্তু একেবারে পাশাপাশি দেশ, পৃথিবীর অনেক সৌন্দর্যই কিন্তু দুইটা দেশ থেকেই দেখা যায় এবং পর্যটকরা ওইভাবেই যায়, কেউ আর্জেন্টিনায় যায়, কেউ ব্রাজিলে যায়। যেমন ওখানে কিছু একটা ফল আছে, বিশাল বড় ফল, সেই ফলটা আর্জেন্টাইন সাইড থেকেও দেখা যায়, ব্রাজিলিয়ান সাইড থেকে, যদি ব্রাজিলিয়ান অংশে বেশি এটা। তো যাই হোক, দুটো একেবারে পাশাপাশি দেশ, ফুটবলে তারা চরম বৈরী, কিন্তু তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও বজায় আছে। ব্রাজিল দেখিয়ে দিয়েছে কেন তারা ফুটবল বিশ্বের অন্যতম সফল দল, এবং স্কটল্যান্ডকে শিখতে হবে এই ম্যাচের ফল থেকে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ম্যাচের বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফুটবলের সঙ্গেই থাকুন।